আচ্ছা, তো লক্ষ্য কর আমরা এই প্রথম প্রশ্নটা থেকে একটু ডিসকাস করতে শুরু করি যে একটি নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের লঘু দ্রবণের হিমাঙ্ক অবনমন কিসের উপর নির্ভর করে? কি আনসার এটা লিখেছিস সেটা আমাকে বল। 39 এরটা কি আনসার হবে? বল কি লিখেছিস রে, বলবি তো? 39 কিসের উপর নির্ভর করে? তাড়াতাড়ি বল, এত লেট করছিস কেন? পুরো প্রসেসটাই লেট হবে। মোলালিটির উপর, দ্রবণের মোলালিটির উপর। দ্রবণের মোলালিটির উপর বলা যেতে পারে। কেউ যদি লিখিস দ্রবণের মোলালিটির উপর, একদম ঠিক আছে। কেউ যদি লেখে যে অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের কণা সংখ্যার উপর, সেটা বললেও হবে। মোলালিটি আর কণা সংখ্যা সমানুপাতিক, মোলালিটি বাড়লে কণা সংখ্যা বাড়বে, কমলে কমবে। এবং যদি এরকমটা কেউ মানে যেটা উত্তরটা লিখেছিস সেটা উল্লেখ করার পর যদি আরো এইটা বলে দিস যে মোলালিটি বা কণা সংখ্যা বৃদ্ধি পেলে দ্রবণের হিমাঙ্কের অবনমনের মানটা বেশি হবে, আর মোলালিটি বা কণা সংখ্যা কমলে দ্রবণের হিমাঙ্ক অবনমনের যে মান তার মানটাও কমবে, এটা মানে উত্তরে উল্লেখ করে দিতে পারিস। প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে উত্তরটা যেটা বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে নেক্সট 40 কোশ্চেনটা হচ্ছে হিমাঙ্ক রোধক দ্রবণের একটি উদাহরণ দাও। বল কি লিখেছিস? হিমাঙ্ক রোধক দ্রবণ কে কি লিখেছিস একটু বল। কেউ লিখিস নি? ইথিলিন গ্লাইকলের জলীয় দ্রবণ। হ্যাঁ, ইথিলিন গ্লাইকলের জলীয় দ্রবণ। অ্যাকচুয়ালি এখানে হিমাঙ্ক রোধক কথাটার অর্থ কি? যে হিমাঙ্ক রোধক মানে জল। আচ্ছা তোরা বল আগে আমায়, হিমাঙ্ক রোধক দ্রবণ কথাটার অর্থটা কি? যে কেউ হিমাঙ্ক রোধক দ্রবণ কথাটার অর্থ কি? কেউ কে বলতে পারবি বল? কেউ না? মানে হিমাঙ্কটা যাওয়া 0 ডিগ্রি পর্যন্ত যে সেন্টিগ্রেডের নিচে। রোধ করে দেয়। মানে হিমাঙ্কটা 0°C নিচে, এর অর্থ হচ্ছে বিশুদ্ধ জলের হিমাঙ্ক হচ্ছে 0°C। কিন্তু যখন সেই বিশুদ্ধ জলের মধ্যে আমরা অন্য কোনো দ্রাব্য পদার্থ যোগ করব, যেমন গ্লিসারল হতে পারে, সেটা ইথিলিন গ্লাইকল যেটা বলি সেটা হতে পারে, তখন তাদের যে মিশ্রণ বা দ্রবণটা সেটা একটা হিমাঙ্ক রোধক দ্রবণ হিসাবে কাজ করবে। ওকে, ঠিক আছে, যা লিখেছিস। আচ্ছা নেক্সট 41 এর কোশ্চেনটায় যেটা বলা হয়েছে অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের হিমাঙ্ক বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কম হয় কেন? তো এই আনসারটা তাহলে কোন পার্টটা বা কোনটা দিয়ে করেছিস? সেই গ্রাফিক্যালি যে রিপ্রেজেন্টেশনটা ছিল ওইটা দিয়ে যে করতে বলেছিলাম সেটা দিয়ে করেছিস, নাকি অন্যভাবে করেছিস? অর্থাৎ কিনা আমি বলে দিয়েছিলাম মানে গতকাল বা তার আগের দিন যেটা ডিসকাস করছিলাম, এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আছে এবং এর করেসপন্ডিং যে লেখাটা আছে কঠিন দ্রাবক তার সঙ্গে বাষ্পচাপটা যেখানে মিলবে, সেখানে দ্রবণে উপস্থিত দ্রাবকটাও সেখানে তার হিমাঙ্কটাও সেটা হবে, এই যে বিষয়টা, এটা এইভাবেই এটাকে ডিসকাস করতে হবে। ঠিক আছে? আচ্ছা পরেরটায় চলে যাচ্ছি যেখানটায় ছিলাম। প্রত্যেকের হয়েছে তো রে ওটা? যারা আছিস একটু সাড়া দে। 41 এরটা হ্যাঁ স্যার। হয়েছে তো? ওই গ্রাফিক্যালি ওটাকে বলতে হবে। ওকে, নেক্সট চলে আসছি 42। এটা বোধহয় বাদ দিতে বলেছিলাম, কিন্তু আমরা শেষে বাদ দিতে বলেছিলাম না রে 42টা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এটা আমরা ঠিক আছে, এটা কিন্তু আমি সেই মুহূর্তে খেয়াল করিনি। আমি ভেবেছিলাম এটা বুঝি কোনো ম্যাথমেটিক্স তো বটেই, বাট কোশ্চেনটা আমরা করেই নেব, আগে বাকিগুলো করে নেওয়া যাক। তো 43 কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ইথিলিন গ্লাইকলের জলীয় দ্রবণকে হিমাঙ্ক রোধক বলা হয় কেন? তো এটা তো অলরেডি 40 আর 43 যদি আমরা দেখি, তো এখানে হিমাঙ্ক রোধক দ্রবণের উদাহরণ চেয়েছে, তো এখানে উদাহরণ হয়েই গেল ইথিলিন গ্লাইকলের জলীয় দ্রবণ, সে ঠিক আছে। তো এখানে রোধক বলা হয় কেন
সেই কারণটা যা তোরা বললি যে আগেই আমরা ডিসকাস করতে গিয়ে দেখলাম যে বিশুদ্ধ জল যে উষ্ণতায় জমে বরফে পরিণত হচ্ছে তার মধ্যে ইথিলিন গ্লাইকল মানে মিশিয়ে দেওয়ার ফলে দ্রবণ ইথিলিন গ্লাইকলের জলীয় দ্রবণ নেওয়ার ফলে হিমাঙ্কের মানটা কিন্তু লেস দেন 0°C এখানে পৌঁছে যাচ্ছে। তাই এটা যে উষ্ণতায় জল জমে বরফ হচ্ছে সেই উষ্ণতায় কিন্তু ইথিলিন গ্লাইকলের জলীয় দ্রবণ সেই উষ্ণতায় বরফ মানে বরফ বলবো না, কঠিনে পরিণত হচ্ছে না। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের হিমাঙ্ক রোধক। আচ্ছা, তারপরে প্রশ্নটা আছে প্রদত্ত পদার্থগুলিকে জলীয় প্রদত্ত পদার্থগুলোকে নেক্সট কোশ্চেন, প্রদত্ত পদার্থগুলির জলীয় দ্রবণগুলিকে তাদের হিমাঙ্ক রোধক হিসাবে ক্রিয়াশীলতার সঠিক ক্রমে সাজাও ও কারণ লেখো। অপশন আছে গ্লিসারল, ইথানল, ইথিলিন গ্লাইকল। কি লিখেছিস বল? এই উত্তরটা ডিসকাসটা কর, কি করেছিস এটা? 44 বল কি লিখেছিস? এখানে ক্রিয়াশীলতা বলতেই বা কি বোঝাচ্ছে বল? এই যারা লিখেছিস বল একটু। কেউ পারিসনি এটা নাকি রে? স্যার হ্যাঁ বল। স্যার ঊর্ধ্বক্রমে সাজিয়েছি স্যার। হ্যাঁ সাজিয়েছিস, স্যার কারণটা হয়নি। কারণটা হয়নি। আচ্ছা কেউ কারণটা স্যার হয়নি। আচ্ছা ঊর্ধ্বক্রমে সাজানোটা কিভাবে সাজিয়ে ফেললি তাহলে কারণটা না বুঝে? স্যার আণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমেও তো সাজানো যাবে। সেটা তো বলেনি এখানে যে আণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এখানে তো কোশ্চেনটা কি দিয়েছে? কোশ্চেনটা দিয়েছে যে জলীয় দ্রবণে তাদের হিমাঙ্ক রোধক হিসাবে ক্রিয়াশীলতার সঠিক ক্রমে সাজাতে বলেছে। তো এখানে কি কোথাও বলা হয়েছে যে তাদের আণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজাও? সেরকম তো বলা হয়নি। তাহলে এখানে লজিকটা কি সেটা বল। যারা আছিস যে কেউ, কি লজিক হবে এখানে? কিভাবে ক্রিয়াশীলতা মানে এখানে কি বোঝাচ্ছে? আচ্ছা দেখ, আমি আনসারটা ডিসকাস করছি, তো কেউ যদি মানে তার আগে আমি আর একটুখানি সুযোগ দিচ্ছি, যদি কেউ কিছু বলতে চাস সে বলতে পারিস। যার হিমাঙ্ক কম তার ক্রিয়াশীলতা বেশি হবে। আরেকবার বল। যার হিমাঙ্ক কম তার ক্রিয়াশীলতা বেশি হবে। যার হিমাঙ্ক মানে যে দ্রবণের হিমাঙ্ক কম এদের মধ্যে সেটা বেশি ক্রিয়াশীল হবে, ঠিক আছে? সেটা বলতেই পারিস যে সেটা বেশি ক্রিয়াশীল হবে, ঠিক আছে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কোন দিক থেকে আমরা এটাকে অ্যাপ্রোচ করব। ঠিক আছে, আমি একটু বিষয়টা তোদের সঙ্গে ডিসকাস করছি। দেখ, এখানে ক্রিয়াশীলতা মানে হচ্ছে যে কোনটা সবচেয়ে কম পরিমাণে থেকে সবচেয়ে ভালো হিমাঙ্ক রোধক হিসাবে কাজ করবে। বা অন্য দিক থেকে আমরা বলতে পারি যদি তিনটেকেই গ্লিসারল, ইথানল এবং ইথিলিন গ্লাইকল এই তিনটেরই যদি আমরা সমান পরিমাণ করে নিই, ধর প্রত্যেকটারই আমরা 1 গ্রাম করে আমরা 1 লিটার জলে মেশাবো, তাহলে কোনটা সবচেয়ে ভালো হিমাঙ্ক রোধক হিসাবে কাজ করবে। তো আমরা বিষয়টা আমি একটুখানি লিখে তোদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধর এই যে এখানে তিনটে জিনিস রয়েছে, তার মধ্যে তিনটে যে পদার্থ রয়েছে তার মধ্যে একটা আমাদের হচ্ছে গ্লিসারল। গ্লিসারল, তো এই যে গ্লিসারল আছে, এই গ্লিসারলের সংকেত কেউ বলতে পারবি? গ্লিসারলের সংকেত কি? কারো জানা আছে? হ্যাঁ বা না আমাকে একটু বল, তাহলে আমি তাড়াতাড়ি লিখে এগোই। জানা আছে? আচ্ছা, বোধহয় তোরা জানিস না। তো গ্লিসারলের সংকেত হচ্ছে CH2OH। CHOH এবং আলটিমেটলি CH2OH। এটা হচ্ছে কিসের সংকেত বললাম রে? এটা কিসের সংকেত বললাম? গ্লিসারল। আচ্ছা এবারে তোরা একটা কাজ কর, এই যে গ্লিসারল এর যে আণবিক ভর সেটা নিচে ক্যালকুলেট করে ফেল, এর আণবিক ভরটা। তাহলে আণবিক ভর কত হবে হিসেব কর। কার্বন কটা আছে, হাইড্রোজেন কটা আছে, অক্সিজেন কটা আছে, এর ভিত্তিতে ক্যালকুলেট করতো করে আমাকে বল যে এর আণবিক ভরটা কত হচ্ছে। কত হচ্ছে রে, করেছিস?
আচ্ছা ততক্ষণ তোরা কর, আমি পরের যৌগটার নামটা লিখি ততক্ষণ, আর হয়ে গেলেই বলবি। এখনো হলো না? 92। 92, তাই তো? 92, তাহলে এটা 92 হলো। এবার আসছি ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকলের ভ্যালুটা, ইথিলিন গ্লাইকলের সংকেত বলতে পারবি কেউ? আচ্ছা ইথিলিন গ্লাইকলের সংকেত হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানেও একটা OH, এখানেও একটা OH, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকলের সংকেত। তো এর আণবিক ভরটা কত বের করে ফেল। আর শেষে আছে ইথানল, সেটারও বার করবি। এটার কত হয়েছে দেখ তো। তাহলে ইথানলের সংকেতটাও লিখে রাখি, CH3CH2OH। স্যার বলছি 66। 66 সবার হয়েছে? 62 হচ্ছে। 62 হচ্ছে নাকি ভালো করে দেখ। কার্বনের হ্যাঁ দুটোর স্যার, জন্য ইথিলিন গ্লাইকলের 62। 62 হয়েছে, স্যার আর 62। আর ইথানলের কত দেখে নে। ইথানলের কত দেখে নে। 46। 46, ঠিক আছে 46। তাহলে তিনটে আমরা ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা এবারে আমাদের এখানে কোশ্চেনটা আমি একটুখানি আরেকবার ফিরে আসছি। এখানে বলেছে যে হিমাঙ্ক রোধক হিসেবে তাদের ক্রিয়াশীলতা, তার মানে আমরা ধরে নিচ্ছি যে হিমাঙ্ক রোধক হিসেবে ক্রিয়াশীলতা মানে কোনটা জলীয় দ্রবণে উপস্থিত থেকে, ঠিক আছে, কোনটা জলীয় দ্রবণে উপস্থিত থেকে হিমাঙ্কের মানটাকে সবচেয়ে কমিয়ে দেবে, সেটাই সব তার হিমাঙ্ক রোধক হিসাবে ক্রিয়াশীলতা সবচেয়ে বেশি হবে। আবার বলছি, ধর জল 0°C উষ্ণতায় সাধারণ চাপে জমে বরফে পরিণত হচ্ছে তার হিমাঙ্ক। দেখা গেল তাতে এবার তিনটে পৃথক পৃথক জায়গায় পৃথক পৃথক পাত্রে আমরা 1 লিটার 1 লিটার করে 3 লিটার জল নিয়েছি। একটায় 1 গ্রাম গ্লিসারল, একটায় 1 গ্রাম ইথানল, আর একটায় 1 গ্রাম ইথিলিন গ্লাইকল, এগুলো আমরা মেশালাম। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে কোনটার ক্ষেত্রে হিমাঙ্কের মানটা সবচেয়ে কম হবে, ঠিক আছে। আচ্ছা বলতো হিমাঙ্ক রোধক অর্থাৎ এটা কোন কলিগেটিভ প্রপার্টির সঙ্গে রিলেটেড? হিমাঙ্ক রোধ এটা কোন কলিগেটিভ প্রপার্টির সঙ্গে রিলেটেড, সম্পর্কযুক্ত? কোন কলিগেটিভ প্রপার্টি? হিমাঙ্কের অবনমন। হিমাঙ্কের অবনমন, একদম ঠিক কথা বলেছিস। এবার কথা হলো যে হিমাঙ্কের অবনমনটা কোন ক্ষেত্রে বেশি হবে। যেহেতু এটা কলিগেটিভ প্রপার্টি, তিনটের আমরা সমান গ্রাম 1 গ্রাম করেই ধর মিশিয়েছি ধরে নিয়েছি, তাহলে যে ক্ষেত্রে কণা সংখ্যা বেশি হবে সেক্ষেত্রে হিমাঙ্কের অবনমনের মানটা কি হবে? কণা সংখ্যা বাড়লে হিমাঙ্কের অবনমনের মানটাও কি হবে বল? বেশি হবে, বাড়বে। তার মানে সেটা সেই যেটা তুই যোগ করলি সেটা হচ্ছে ভালো বা বেশি ক্রিয়াশীল হিমাঙ্ক রোধক হিসাবে কাজ করবে। ওকে, তো এখানে লক্ষ্য করে দেখ, তাহলে আমরা যদি এবার দেখি যে এর পরেরটায় মানে ওই বিষয়টাই যেটা আমরা ডিসকাস করছিলাম সেই বিষয়টাই। ওহ এত কিছু এসে যাচ্ছে না এগুলো। আচ্ছা এইবার লক্ষ্য কর, আমরা কি বললাম যে প্রত্যেকটারই আমরা 1 গ্রাম করে নিয়েছি। তো এইটারে যখন 1 গ্রাম নিলাম তখন এখানে অ্যাকচুয়ালি কত মোল যোগ করলাম বলতো। এইটার আমরা 1 গ্রাম নিয়েছি, প্রতি ক্ষেত্রেই আমরা 1 লিটার করে দ্রবণ তৈরি করব আর কি। তাতে আমরা এতে মানে 1 লিটার যে দ্রবণটা আছে তাতে এতে 92, এতে এতে 1 গ্রাম, এরও 1 গ্রাম, এরও 1 গ্রাম যোগ করেছি। তাহলে গ্লিসারলের কত মোল যোগ করেছি আমরা, কি করে পাবো? 1/92। আর এখানে দেখ অনুরূপভাবে 1 গ্রাম যোগ করা মানে 1/62, আর এখানেও দেখ 1 গ্রাম যোগ করা মানে 1/46। তো এবার এইগুলোকে যদি আমরা ক্যালকুলেট করলে আমরা দেখতে পাবো এর ভ্যালুগুলোকে যদি আমরা নিয়ে আসি, দেখ বলতো কোনটার ক্ষেত্রে মোল সংখ্যা তথা কণা সংখ্যা সবচেয়ে কম। এটা যদি আমরা নাও করি মানে
এটা যদি আমরা এর পরে যদি এটাকে আমরা যে দশমিকে নাও নিয়ে আসি, এখান থেকেই বলা যাবে যে কোনটার কণা সংখ্যা কম, কোনটার কণা সংখ্যা বেশি। বলতো কোনটার কণা সংখ্যা কম, কোনটার কণা সংখ্যা বেশি? গ্লিসারলের কম। গ্লিসারলের কম, কারণ এখানে লক্ষ্য করে দেখ, এর যে হরের মানটা আছে সেটা বড়, আর এটা বড় হলেই কি হবে, তাহলে সামগ্রিকভাবে ভগ্নাংশের মানটা ছোট হবে। তুলনামূলকভাবে এটার দেখ বেশি ইথিলিন গ্লাইকলের। আর ইথানলের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, ইথানলের ক্ষেত্রে মানটা দেখ সবচেয়ে বেশি, কারণ এখানে হরের মানটা সবচেয়ে কম আছে। সো এখানে লক্ষ্য করে দেখ কণার সংখ্যার ভিত্তিতে এটার থেকে এটা বেশি, আবার এটার থেকে এটা বেশি। সুতরাং কণার সংখ্যা যত বেশি হবে, যত বেশি সংখ্যক কণা থাকবে, তত কি ঘটবে বলতো, কণা সংখ্যা বাড়লে, যত কণা সংখ্যা বাড়বে, তাহলে হিমাঙ্কের অবনমনের মানটাও কি হবে, তত বেশি হবে, আর সেটা তত ভালো হিমাঙ্ক রোধক হিসেবে কাজ করবে। দেখ বুঝতে পারলি কিনা আমার কথাটা, কথাটা বুঝতে পেরেছিস? যে এখানে কণা সংখ্যা বা মোল সংখ্যা বেশি, তাহলে এটা হিমাঙ্কের যে অবনমন সেটা সর্বোচ্চ হবে, অর্থাৎ সবচেয়ে ভালো হিমাঙ্ক রোধক হিসেবে কাজ করবে। ওকে, আর কিছু জিজ্ঞাসা আছে এইটা থেকে, এই কোশ্চেনটা সম্পর্কে? এই কোশ্চেনটা যারা লিখেছিস তারা কিন্তু এই যে লজিকটা, যেটা আমরা একদম ম্যাথামেটিক্যালি আমরা যে লজিকটা বললাম, এই লজিকটাকে লিখে দিলে সবচেয়ে উত্তরটা ভালো হয়। এবং এক্ষেত্রে আমরা যে 1 গ্রাম করে যোগ করেছি, কেউ চাইলে 1 গ্রামটা না লিখে আরো বেটার হয় যদি বলিস যে আমরা এখানে এরো এক্স গ্রাম, এরো এক্স গ্রাম আর এরো এক্স গ্রাম যোগ করলাম। কিন্তু এক্স গ্রাম যোগ করা মানে তাতে কি যায় আসে, এক্স গ্রাম যোগ করলাম মানে তো যখন আমরা x/92, x/62 আর x/46 এরকম ভ্যালু গুলো নিয়ে আমরা দেখব, তখন সেই মানগুলোর যে তাদের যে তুলনায় এটা থেকে এটা বেশি হবে, এটা থেকে এটা বেশি হবে, সেইগুলোই থাকবে। সুতরাং এটাকে তোরা করে দিতে পারিস যে প্রতি ক্ষেত্রেই সম আয়তন দ্রবণে x গ্রাম গ্লিসারল, x গ্রাম ইথিলিন গ্লাইকল এবং x গ্রাম হচ্ছে ইথানল যুক্ত আছে। এইভাবে উত্তরটা কিন্তু যদি আগে লিখেও থাকিস, আমার মনে হয় লজিকটাকে এরকম ম্যাথমেটিক্যালি দেখালে আরো ভালো হবে উত্তরটা। ওকে, ঠিক আছে, দেরি না করে আমি পরেরটায় চলে আসি। আচ্ছা, তারপরে 45 এর প্রবলেমটা, শীত প্রধান দেশে তুষারপাতের পর বরফে আবৃত রাস্তার উপর NaCl বা ক্যালসিয়াম ক্লোরাইড ছড়ানো হয় কেন? এটা কি হয়েছে সকলের, বা যদি যেটা লিখেছিস সেটা একটুখানি আমাকে বল যে কি লিখেছিস, বা সেটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না স্যার, এটা হয়নি। আচ্ছা, আর কেউ লিখেছিস এই আনসারটা? না স্যার, এটা পারিনি। বাকিদের কেউ লিখেছিস? আমি তোদের আনসার গুলো পাঠিয়েছিস, আমি চেক করিনি। আমি আগে বলেছিলাম যে আমি তোদের ওখানে গিয়ে দেখে নেব, বললাম তো। এটা দেখ, যদি কেউ লিখে থাকিস আমাকে তাড়াতাড়ি বল, নাহলে আমি এটা ডিসকাস করব। লজিকটা কি লিখেছিস বল, যদি লিখে থাকিস। ওটা বলে দিন, ওটা বুঝতে পারি। ঠিক আছে, তাহলে আমি এই আনসারটা একটু ডিসকাস করে দিচ্ছি। কারোর হয়নি এতজনের মধ্যে? ঠিক আছে, হয়নি ধরে নিচ্ছি। তো ব্যাপারটা এখানে কি দেখ দাঁড়াচ্ছে, দেখ যে ধর এক খণ্ড বরফ আছে, এক খণ্ড বরফের উপর এখানে কি করা হচ্ছে না, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ কিনা CaCl2 বা NaCl, এটা কি করা হচ্ছে, এর উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে এর উপর ওই ক্যালসিয়াম ক্লোরাইড বা NaCl এরকম কিছু একটা আস্তরণ বা এটার উপর ছড়িয়ে দেওয়া হলো। তো ছড়িয়ে দিলে কি ঘটনা ঘটবে না, দেখ এখানে এই যে তুই লবণটা ছড়িয়ে দিলি, মনে রাখবি যে বরফের যে উপরিভাগ সেটা যেহেতু সর্বদাই সেটা এয়ারের সংস্পর্শে আছে, তাহলে সবসময় সে কিন্তু একটা ময়েশ্চার বা জলীয় বাষ্প কিন্তু তার যে সারফেস, তার সারফেসে কিন্তু জলীয় বাষ্পের একটা, জলীয় বাষ্প বলবো না, মানে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে একটা জলের স্তর থাকে। এবারে তুই যেই এর উপরে NaCl বা ক্যালসিয়াম ক্লোরাইড মেশালি, তাহলে এর উপরে যে তরল অবস্থায় থাকা সামান্য হলেও জল আছে, সেই জলের মধ্যে NaCl বা ক্যালসিয়াম ক্লোরাইড যেটাই যোগ করিস না কেন, সেটা সঙ্গে সঙ্গে ওই যে উপস্থিত যে জলটা আছে তার মধ্যে দ্রবীভূত হয়ে গিয়ে ওখানে একটা NaCl বা ক্যালসিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ তৈরি করবে। ফলে কি হবে, ওই যে উপরিভাগের যে জলের স্তরটা সেটার হিমাঙ্কের অবনমন ঘটবে,
অর্থাৎ সেই জলটা ওখানের যে ওই দিন যে শীতের যে দেশ, শীত প্রধান যে দেশ, তার উষ্ণতায় কিন্তু আর বরফে রূপান্তরিত হতে পারবে না। এইবার এইটা যেই বরফে পরিণত হতে পারছে না, এই যে বরফটা আছে, এই বরফের যে ঠিক তার যে নিচের লেয়ারটা, ধর ঠিক তার যে নিচের লেয়ারটা, যে লেয়ারটা তখনও কঠিন অবস্থায় ছিল, সেটা যেই একবার গলে তরলে রূপান্তরিত হবে, তখন তার উপরের স্তরে থাকা যে NaCl বা ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে থাকা যে জলীয় অংশটা আছে, তার থেকে NaCl বা KCl পরের যে লেয়ারটা, সেই লেয়ারটাতেও দ্রবীভূত হবে। তো পরের লেয়ারটায় দ্রবীভূত হলে কি হবে না, সেই লেয়ারটার জলটাও আবার আর বরফে পরিণত হবে না। এরকম ভাবে কি হবে, প্রতিবারই যখনই ফ্রেশ আমাদের কোনো একটা লেয়ার যেটা কিনা আইসের মধ্যে আছে, সেটা যখনই ওই NaCl বা ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিত দ্রবণের এক্সপোজারে আসবে, তার সংস্পর্শে আসবে, সেটা একবার গলে যাওয়া মাত্র সেটা আর নতুন করে বরফে পরিণত হবে না। তো এই জন্যই দেখা যাচ্ছে যদি NaCl বা ক্যালসিয়াম ক্লোরাইড ছড়িয়ে দেওয়া হয়, তাহলে ধীরে ধীরে রাস্তার মধ্যে থাকা বরফগুলো গলতে শুরু করবে, এবং একবার গলে তরলে পরিণত হলে তারা পুনরায় আর বরফে পরিণত হতে পারবে না, কারণ হিমাঙ্কের অবনমন ঘটে যাবে সেই কারণে। এই কারণেই কি হচ্ছে না, এই যে বরফ মুক্ত করার জন্য শীত প্রধান দেশে তুষারপাতের পর NaCl বা ক্যালসিয়াম ক্লোরাইড ছড়ানো হয়। দেখ, প্রত্যেকের লজিকটা বুঝতে পারলি না? কেউ কিছু মানে এর মানে এই প্রসঙ্গে আরো কেউ কিছু বলবি, সে বলতে পারিস, আর যদি বুঝতেও পেরে থাকিস সেটাও বল আমাকে। না স্যার, বুঝতে পারা গেছে। আচ্ছা, বাকিরা বাকিরা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ, পেরেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ স্যার, স্যার। ওকে। আজকে এমনি এত কম কেন? আজকে সবাই বাড়িতে নেই নাকি? বাড়িতে নাই বা থাকতো, অন্য কোথাও গিয়েও তো ক্লাস করতে। বাড়িতেই আছি, ঘুম থেকে উঠতে পারে না মনে হয়। আমিও তো এই উঠলাম। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, নেক্সট। তাহলে আমরা এই প্রবলেমটা যেটা আগের দিন তোদেরকে বলেছিলাম যে এটা করতে হবে না, এটা করেই নেওয়া যায়। এটা কিছু মানে এটা এটা ম্যাথামেটিক্স তো বটে, সেটা অসুবিধা মানে সেটা ঠিকই আছে। তো এইটা আমরা ডিসকাস করে নিতে পারি। তোর একটু পড়ে দেখ, প্রবলেমটা ইজি, এটা পারবি, কোনো সেরকম টাফ কিছু না। তো এটা বল যে এখানে কি কোশ্চেনটা রয়েছে, তার আনসারটা বা লজিকটা কি হবে। এখানে বলছে 0.6 গ্রাম ইউরিয়া 1000 গ্রাম জলে দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের অবনমন ঘটে 0.018 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার যদি ওই একই পরিমাণ জলের কথাই বলা হয়েছে, 1000 গ্রাম জলে 0.9 গ্রাম গ্লুকোজ আর 1.71 গ্রাম সুক্রোজ দ্রবীভূত করা হয়, তাহলে গ্লুকোজেরও পরিমাণ দেওয়া আছে, সুক্রোজেরও পরিমাণ দেওয়া হয়েছে, তবে উভয় দ্রবণের হিমাঙ্কের অবনমন ঘটে 0.018 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দুই দ্রবণের ক্ষেত্রে হিমাঙ্কের অবনমন সমান হয় কেন? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছে, 1000 গ্রাম জলে 0.9 গ্রাম গ্লুকোজ আর একই দ্রবণের মধ্যে 1.71 গ্রাম সুক্রোজ দ্রবীভূত করা হয়েছে। এমনি কোশ্চেনটা বুঝতে পেরেছিস প্রত্যেকে? একটা ক্ষেত্রে 1000 গ্রাম জলে শুধু 0.6 গ্রাম ইউরিয়া দেওয়া হয়েছে, আর একটা ক্ষেত্রে 1000 গ্রাম জলে 0.9 গ্রাম গ্লুকোজ এবং 1.71 গ্রাম সুক্রোজ দ্রবীভূত করে একটা মিশ্র দ্রবণ এখানে তৈরি করা হয়েছে, যেখানে একটা দ্রাবক আর দুটো দ্রাবক পদার্থ। তাহলে তবে উৎপন্ন দ্রবণের দ্বিতীয় ক্ষেত্রেও হিমাঙ্কের অবনমন ঘটেছে একই আগেরটার সঙ্গেই। তাহলে দুই ক্ষেত্রে হিমাঙ্কের অবনমন সমান হয় কেন? ঠিক আছে, তো তোরা লজিক বল কেন সমান হবে। স্যার উভয় আর ক্ষেত্রে মোলালিটিটা সময় হবে। মোলালিটি সমান হবে উভয় ক্ষেত্রে। যেহেতু সমান, তার মানে মোলালিটি সমান, তার মানে কণা সংখ্যা সমান, তাই তো? অস্মিতা, কিছু একটা বলতে চাইছিলি, বল। স্যার কেএফ এর মানটা সমান কেএফ হবে। এর মানটা তো কেএফ, এটা যেহেতু দ্রাবকটা জল, জল বলে দিয়েছে, তো সেক্ষেত্রে কেএফ এর মানটা তো সমান বটেই। আর এক্ষেত্রে এই উত্তরটা করতে গিয়ে আমাদের কেএফ টার মানটা না বসালেও চলবে, ঠিক আছে? কেএফ টা না বসালেও চলবে। তো আমরা একটা কাজ করতে পারি, যে আমরা যদি দেখাতে পারি যে উভয় ক্ষেত্রে দ্রবণের যে মোলালিটি, সেই মোলালিটির মানটা ইকুয়াল, সমান, তাহলে কিন্তু আমাদের উত্তরটার লজিকটা আমরা ব্যাখ্যা করতে পারবো, তাই তো? যেটা আমাকে বললি বোধহয়, রণদীপ বললি না?
কে বললি আমি পুরো খেয়াল করিনি। যাই হোক, তো এইটা আমরা যেটা করতে পারি যে উভয় ক্ষেত্রেই মোলালিটিটা ক্যালকুলেট করে দেখাতে পারি। তো সেটাই করা যাক। আচ্ছা, তাহলে আমরা প্রবলেমটা আলোচনা করছি 42 এর প্রবলেমটা। তাহলে প্রবলেম নাম্বার 42 এটা আমরা ডিসকাস করব এখন। আচ্ছা, দেখ এখানে তাহলে এই দিকটা আমরা এটা করতে পারি, প্রবলেম নাম্বার যে 42। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে যে ইউরিয়ার কথা বলেছে, সেই ইউরিয়া হচ্ছে আমাদের ইউরিয়া তার পরিমাণটা ছিল 0.6 গ্রাম, ঠিক তো? 0.6 গ্রাম। তাহলে আমরা এখানে তাদের যে মোলালিটির যে মানে যে কোনো একটা ক্ষেত্রে মোলালিটি নির্ণয় করার যে ফর্মুলা, তার ফর্মুলাটা কি ছিল রে? মোলালিটি এম সমান কি ছিল ফর্মুলা? তাড়াতাড়ি বল 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 কি ফর্মুলা ছিল? W2 into 1000 by W1 into M2. W2 into 1000 M2 into W1, সে W1 টা নিচে আগে পরে দিলে কিছু অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। তাহলে এবারে আমাদের কাজ হচ্ছে যে এই ভ্যালুটাকে ক্যালকুলেট করে নিতে পারি আমরা। তাহলে W2 এর ভ্যালু কত বেরিয়েছে, মানে কত বসবে আর কি? W2 এর ভ্যালুটা কত এখানে? 0.6 0.6 into 1000 divided by M2। M2 মানে কার আণব ভরটাকে বোঝাবে এখানে? Urea. ইউরিয়ার আণব ভর কত বলতে পারবি? 60 সংকেতটা হচ্ছে 60, ঠিকই বলেছিস। ইউরিয়ার সংকেত হচ্ছে CO N। 59 পয়েন্ট কত হয়তো, সেটা এক্সাক্ট ক্যালকুলেশন করলে আমরা এইটা ধরে যদি দেখি, তাহলে এইটা আমরা দেখ পেয়ে যাব। এইটা হচ্ছে ইউরিয়ার সংকেত, এটা ধরে হিসেব কর। কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 বা 16, নাইট্রোজেন দেখ দুটো আছে তাহলে 28, আর হাইড্রোজেন আছে দেখ 4টে +4। টোটাল ভ্যালুটা করে দেখ কত হচ্ছে, ওই 60 এর কাছাকাছি আসা উচিত। তবু তোর একটু দেখে নিবি তো 60 হচ্ছে কিনা। 60 হচ্ছে তো? তাহলে 60 এখানে বসে গেল M2 এর জায়গায়। আর এবারে আসছে W1। W1 এর ভ্যালু কত দেয়া আছে দেখ, অঙ্কটায় দেয়া ছিল যে আমাদের 1000 গ্রাম জল, ঠিক তো? তাহলে 1000 গ্রাম জল মানে আমরা তাহলে এখানে যেটা পেয়ে যাচ্ছি, এখানে 1000 into 1000। সো এখানে লক্ষ্য করে দেখ 1000 ক্যান্সেল আউট হয়ে গিয়ে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি পয়েন্ট, যেটা পেয়ে যাচ্ছি দেখ কত হচ্ছে 0.6/60 হয়ে যাচ্ছে। তো 1000 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ভ্যালুটা কত আসছে? এটা 0.01 মোলালিটির ভ্যালুটা এইটা পেয়ে গেলাম। তাহলে এটা গেল ইউরিয়ার জন্য। কিন্তু আরেকটা ক্ষেত্রে তো দুটো পদার্থকে মিক্স করা হয়েছে, ঠিক তো? তাহলে তাদের যে মিশ্র যে দ্রবণটা দ্বিতীয় ক্ষেত্রে যে পাওয়া যাচ্ছে, তার ক্ষেত্রে এবার আমরা বিষয়টা ক্যালকুলেট করব। তো এখানে লক্ষ্য কর, নেক্সট কেসে আমরা আসি। তাহলে নেক্সট কেসে কি কি রয়েছে? আছে আমাদের গ্লুকোজ আছে এবং আছে সুক্রোজ। গ্লুকোজ আর সুক্রোজ এই দুটো জিনিস এখানে আছে। এবারে প্রশ্ন হলো যে এখানে যে গ্লুকোজ, সেই গ্লুকোজের যে আমরা ফর্মুলা, সেটা যদি আমরা কি লিখবো, গ্লুকোজের ফর্মুলা কি লিখবো? C6H12O6 তার আণবিক ভরটা কত করে ফেল, C6H12O6, তার আণবিক ভরটা কত বের করে ফেল। আর এখানে সুক্রোজ যেটা সেটা হচ্ছে C কত রে, C12H22O11, এটা হচ্ছে সুক্রোজ বা চিনির সংকেত। তাহলে এর আণব ভর কত করে ফেল, এর আণব ভর কত করে ফেল। গ্লুকোজের 180, আর এইটার কত হচ্ছে করে ফেল সুক্রোজের।
সুক্রোজের কত হচ্ছে বল করে স্যার 342। 342, দেখ তো সবারই 342, এটাই এই দুটোর ভ্যালু সবারই মিলেছে কিনা একটু দেখে নিবি। হ্যাঁ স্যার মিলেছে। মিলে গেছে। আচ্ছা এবার দেখ এর ক্ষেত্রে আমরা যেটা করব, এটা এই দুটোকে একসঙ্গে যখন আমরা মিক্স করছি মানে ওই 1000 গ্রাম ওয়াটারে, তখন যে সামগ্রিকভাবে মোলালিটি তার ভ্যালুটা কত হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করব। কিভাবে করব দেখ, মোলালিটি দ্যাট ইকুয়ালস টু m1 প্লাস m2, অর্থাৎ এর মোলালিটি প্লাস এর মোলালিটি, মানে এইভাবে ভাবতে পারিস। তো এখানে দেখ কি তাহলে ভ্যালুটা কি আসছে দেখ, এখানে তাহলে আমাদের আসছে W2। আচ্ছা গ্লুকোজ কতটা দেয়া হয়েছিল, আমি ফর্মুলাটা লিখছি না, একবারে আমরা এটাই চলে আসছি 0.9, ঠিক তো? গ্লুকোজ তাহলে আমরা দেখতে পাচ্ছি ছিল 0.9, তো সেটাই আমরা তাহলে এখানে লিখে দিই যে 0.9 গ্লুকোজ হয়ে গেল ইন্টু 1000 ডিভাইডেড বাই 180, তোরাই ক্যালকুলেট করেছিস, ইন্টু তার সঙ্গে আসছে আবার 1000, তাহলে W2 ইন্টু 1000 বাই M2, এটা W1 প্লাস, এবার আসি M2 প্রসঙ্গে, তাহলে সুক্রোজ কতটা নেওয়া হয়েছিল এখানে, সুক্রোজ নেওয়া হয়েছিল 1.71। ঠিক, তাহলে এবার এইখানে এইটা বসিয়ে ক্যালকুলেট কর, 1.71 ইন্টু 1000 ডিভাইডেড বাই, এখানে আসছে 342 ইন্টু 1000, তো এটাকে ক্যালকুলেট করে দেখ তো ওভারঅল, আমি তো দেখতে পাচ্ছি 1000 এটাই দুটোতেই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এটা থেকে আর এটা থেকে টোটাল করলে কত ভ্যালু আসছে দেখ তো, ওভারঅল মোলালিটির ভ্যালুটা 0.01। মানে ওভারঅল বললি তাই তো, ওভারঅল ক্যালকুলেশন করলে আসছে 0.01। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, আগের উদাহরণে আমরা যেটা দেখলাম যে ইউরিয়ার ক্ষেত্রেও যে মোলালিটি পেলাম, তার মানে কি নির্দিষ্ট আয়তন দ্রাবকে যে পরিমাণ কণা সংখ্যা থাকবে, এখানেও কি দেখতে পাচ্ছি যে একই ব্যাপার, এখানেও নির্দিষ্ট আয়তন দ্রবণে একই সংখ্যক কণা থাকবে। তাহলে কণা সংখ্যা যদি সমান হয় তাহলে কলিগেটিভ প্রপার্টি গুলোও সমান হবে, এবং সেই কারণেই কিন্তু আমরা এক্ষেত্রে লক্ষ্য করছি যে দুটো দ্রবণের ক্ষেত্রেই হিমাঙ্কের অবনমন সমান হচ্ছে। দেখ লজিকটা বুঝতে পারলি কিনা, বোঝা গেছে লজিকটা এবার, এইটাই হচ্ছে আমাদের লজিকটা বলতে হবে। তাহলে আমরা এখানে একটা বিষয় শিখলাম যে আমরা অধিকাংশ ক্ষেত্রেই যেটা দেখি যে একটা দ্রবণের মধ্যে একাধিক পদার্থকে যোগ করা হচ্ছে, এরকম উদাহরণটা খুব একটা দেখি না। একটা দ্রবণ তৈরির সময় একটা দ্রাব্য আর একটা দ্রাবক থাকে, কিন্তু এখানে একটা দ্রাবক আর দুটো দ্রাবক, সেরকম ক্ষেত্রে আমরা এইভাবে তার ফর্মুলাটাকে ম্যানিপুলেট করে নিয়ে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি, এখানে কিন্তু একটা দ্রবণের মধ্যেই গ্লুকোজ এবং সুক্রোজ মেশানো হয়েছে, তাই ক্যালকুলেশনটা এটা হলো। যদি আমাদের প্রবলেমটা এরকম, আমি এইটার জন্য বলছি না, মানে এই রিলেটেড এরকম টাইপের একটা প্রবলেমের কথা বলছি। ধর অন্য একটা প্রবলেমে বলা আছে যে 1000 গ্রাম গ্লুকোজ, 1000 গ্রাম গ্লুকোজ দ্রবণের সঙ্গে আরেকটা অন্য আরেকটা 1000 গ্রাম দ্রাবকে, ধর জলে বা এতে, সেখানে জলে বা অন্য কিছু দ্রাবকে, সেখানে আমাদের ধর ওই সুক্রোজ মেশানো আছে। সেই ক্ষেত্রে আমরা কি করতাম, এখানে যেমন আমরা টোটাল এই যে যেটা আমরা পরিমাণটা, এই পরিমাণটাকে যেটা আমরা 1000 গ্রাম ধরে নিয়েছি, সেখানে কিন্তু যেহেতু দুটোকে মিক্স করা হচ্ছে, আমি বলেছি এটার সঙ্গে এটাকে মিক্স করা হচ্ছে, তখন কিন্তু দ্রাবকের পরিমাণটা 1000 গ্রাম লিখলে হতো না, তখন 2000 গ্রাম লিখে আমাদের প্রবলেমটা করতে হতো, মানে টোটাল যে পরিমাণটা দ্রাবকের হয়ে যেত সেটাকে ধরে আমাদের প্রবলেমটাকে করতে হতো। তো যাই হোক, এইভাবে আমরা এই যে প্রবলেমটা যেটা গিভেন দেওয়া হয়েছিল, তার জন্য আমরা দেখাতে পারলাম যে মোলালিটির ভ্যালুটা একই উভয় ক্ষেত্রে। মোলালিটির ভ্যালু যদি একই হয় তাহলে আমরা বলতে পারবো তাদের কলিগেটিভ প্রপার্টির ভ্যালুটাও সেম হয়ে যাচ্ছে। তাহলে এই গেল আমাদের মোটামুটি আজকের যে আলোচনাটা সেটা। আর কিছু যদি কারো জিজ্ঞাসা করার থাকে এই যে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত সমস্যা বা এই বিষয়ক, সে বলতে পারিস।
আর অঙ্কগুলো কি করতে, অঙ্ক কি দিয়েছিলাম? যদি অঙ্ক দিয়ে থাকি, করতে গেলে যদি প্রবলেম হয় সেগুলো আমি দেখে দেবো, ঠিক আছে? আজকে বল যে এই আলোচনাগুলোর মধ্যে থেকে বা যেগুলো পড়েছিস তার থেকে আর কোনো কিছু সমস্যা আছে কিনা? আচ্ছা, নেই, ঠিক আছে। তাহলে এক কাজ করব, আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে আলোচনাটা। নেক্সট ডে আমরা এই যে অভিশ্রবণ ও অভিশ্রবণ চাপ এই সংক্রান্ত বিষয় থেকে আলোচনাটা শুরু করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে আমাদের।